শব্দের অর্থ কী? সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ বা সংক্ষিপ্তকরণ। এখন সমাসের সংজ্ঞা লিখতে গেলে আগে একটা বাক্যে উদাহরণ দেবে, মানে যেখানে ব্যাস বাক্য, পূর্বপদ, পরপদ, সমস্ত পদ থাকবে, এরকম একটা উদাহরণ দিয়ে তারপরে বুঝিয়ে দেবে যে পরস্পর অর্থ সম্পর্ক আছে। এরকম একাধিক পদ যখন এক পদে পরিণত হয় তখন ব্যাকরণের এই প্রক্রিয়াকে বলা হয় সমাস। অর্থাৎ বাংলা ভাষায় শব্দ গঠনের যেসব পদ্ধতি আছে তার মধ্যে প্রত্যয়, সমাস ও সন্ধি অন্যতম। সমাস হলো নতুন শব্দ গঠনের একটা পদ্ধতি বা প্রক্রিয়া। এর আগে দ্বন্দ্ব ও বহুব্রী সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখন আলোচনা করা হবে নিত্য সমাস, নয় হর্ষইকার, কিন্তু নিত্য মানে রোজ। যাই হোক, নিত্য সমাসের বৈশিষ্ট্য কি না, যে সমাসের ব্যাসবাক্য সাধারণ নিয়মে বা সাধারণ প্রচলিত নিয়মে হয় না, অন্যরকম শব্দের দরকার হয়, তখন সেই সমাসকে নিত্য সমাস বলা হয়। বইতে উদাহরণ আছে, দেখবে। আচ্ছা, অলোপ সমাস। অলোপ মানে অ হচ্ছে না, লোপ মানে লুপ্ত, নয় লুপ্ত। তাহলে অলোপ সমাস কোনগুলো? না, ব্যাসবাক্যে সমাসে যে পদগুলি থাকে সেই পদগুলির মধ্যে বিভক্তি যুক্ত থাকে। এবার সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ, অর্থাৎ নতুন যে শব্দটা তৈরি হলো সেখানে যদি এই বিভক্তিগুলো থেকে যায় তখন সেই সমাসকে বলা হয় অলোপ সমাস। যদি দ্বন্দ্ব হয় তাহলে অলোপ দ্বন্দ্ব, যদি বহুব্রীহি হয় তাহলে অলোপ বহুব্রীহি। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে বাক্যাশ্রয়ী সমাস। যেমন বসে আঁকো প্রতিযোগিতা, এটা একটা বাক্যের অংশ রূপেই ব্যাসবাক্যটা রয়েছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে বাক্যাশ্রয়ী সমাস। অনেকগুলো পদ দিয়ে প্রায় বাক্যের আশ্রয়ে এটা সমাসবদ্ধ হচ্ছে এবং সেভাবেই থেকে যাচ্ছে, তাই এটা বাক্যাশ্রয়ী সমাস। আচ্ছা, এরপর হচ্ছে অব্যয়ীভাব। যে সমাসে অব্যয় পদের অর্থটাই মূলত সমাসবদ্ধ পদে প্রতীয়মান হয় এবং অব্যয় পদের সাথে যুক্ত হয়ে সমাসবদ্ধ পদ গঠিত হয়, সেই সমাসকে বলে অব্যয়ীভাব সমাস। যেমন কুলের সমীপে, সমীপে মানে হচ্ছে সামনে, উপকূল। তাহলে এখানে সমীপে এই অব্যয় পদ, এর অর্থটাই প্রধান। কুল মানে জল ও স্থলের সীমারেখা, তা উপকূল বলতে সেটাকে বোঝাচ্ছে না। সেই সীমারেখার সামনের যে বিস্তৃত অঞ্চল তাকে বলা হচ্ছে উপকূল। তাহলে উপনগরী হলো নগরীর সমীপে। উপরাষ্ট্রপতি, রাষ্ট্রপতির মতো, সদৃশ, উদাহরণগুলো বইতে দেখবে, প্রচুর উদাহরণ আছে অব্যয়পদের বিভিন্ন প্রয়োগ ঘটিয়ে, এবং কোনো কোনো ক্ষেত্রে অব্যয়পদগুলো কোন কোন অর্থে প্রযুক্ত হচ্ছে, যেমন সদৃশ বা মতো অর্থে, কখনো সামনে অর্থে, সেইগুলোকে খেয়াল করতে হবে। অব্যয়ীভাব সমাস হলো সহজ সমাস। আচ্ছা, এরপর আসছে তোমাদের এই যে সমাসগুলো, নিত্য সমাস, অব্যয়ীভাব, অলোপ, বাক্যাশ্রয়ী, তার সঙ্গে রয়েছে দ্বিগু। দ্বিগু সমাস হচ্ছে যখন কোনো সংখ্যাবাচক শব্দ সমাসবদ্ধ পদে থাকে এবং সেটা সমষ্টি বোঝাবে। যেমন পঞ্চপ্রদীপ, এখানে পঞ্চ হচ্ছে সংখ্যাবাচক শব্দ, পঞ্চপ্রদীপের সমাহার বা সমষ্টি। দেখবে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি হয়, 5টা প্রদীপ থাকে। এই সমষ্টি না বোঝালে কিন্তু দ্বিগু হবে না। সংখ্যাবাচক বহুব্রীহি ও দ্বিগু সমাসের মধ্যে একটা তুলনা হয়, সেটা অনেক সময় দেওয়া হয়। সংখ্যাবাচক বহুব্রীহিতে কিন্তু সমষ্টি বোঝায় না। যেমন পঞ্চ আনন যার পঞ্চানন, এখানে কিন্তু একজন দেবতাকে বোঝানো হচ্ছে। ঠিক আছে? কিন্তু দ্বিগু সমাসকে 5 মাথা, মানে 5 মাথা সমাহার, যেখানে রাস্তার 5টা মাথা এসে মিলছে, তাকে বোঝাচ্ছে।